নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা আছি উত্তরপাড়া কেন্দ্রের মধ্যে একটা বিশেষ জায়গা কানাইপুর। এই কানাইপুরে আমরা আছি আচ্ছেলাল যাদবের অফিসে। আচ্ছেলাল যাদব সম্পর্কে নতুন করে পরিচয় দেওয়ার নেই। এলাকার অত্যন্ত জনপ্রিয় সমাজকর্মী, সমাজসেবী, দুস্থ মানুষ, গরিবের পাশে 365 দিন যিনি থাকেন। আচ্ছেদার সাথে কথা বলবো। আচ্ছেদা একটা সময় তৃণমূল পঞ্চায়েতে নির্বাচিত ছিলেন, পঞ্চায়েত সমিতিতে ছিলেন। বৌদি রেকর্ড ভোটে সিপিএমকে হারিয়ে কানাইপুর গ্রাম পঞ্চায়েত সমিতিতে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু সেই আচ্ছেদা কিছুটা হলেও তৃণমূল থেকে দূরে আছেন। তিনি রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে ইস্তফাও জানিয়ে দিয়েছেন। ঠিক এই যে মুহূর্তে বিধানসভা নির্বাচন যেমন আমাদের দরজায় করা যাচ্ছে, আচ্ছেদা ঠিক কি অবস্থায় আছেন, তার কি স্ট্যান্ড। আচ্ছেদা এবার উত্তরপাড়া আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আপনি উত্তরপাড়ার একজন বিশেষ রাজনীতিবিদ, সমাজসেবী। আপনার স্ট্যান্ড পয়েন্টটা ঠিক কি? আপনি ঠিক কি জায়গায় দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে? নমস্কার জানাই আপনার প্রত্যেকটি দর্শক বিন্দুকে। প্রশ্ন নিশ্চিতভাবে আপনি যখন সাংবাদিক, আপনাকে প্রশ্ন করতে হবে, আমাকে উত্তর দিতে হবে। আপনি প্রশ্ন করলেন, আমি আমার অবস্থানটা আছে যে আমি একটা উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের একটি সাধারণ ভোটার। এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। নিশ্চিতভাবে আমি বর্তমানের আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম। মানুষের সেবা করার একটা সুযোগ পেয়েছিলাম পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত হয়ে। এখন মনে হয় যে একটু চুপ থাকা দরকার ছিল। এখন চুপ আছি না, চুপ নেই। আমি কিন্তু হিলমোটর স্টেশনে নেমে রবিবারের সন্ধ্যায় উত্তরপাড়ার এই বিস্তীর্ণ অঞ্চলে ঘুরেছি এবং সেখানে বারবার একটা কথা, সে শঙ্কর কেবিন হোক বা অমর মিষ্টির দোকান, হিলমোটর সংলগ্ন, যে বিজেপি এখনো ক্যান্ডিডেট ঠিক করেনি। অনেকেই বলছেন বিজেপি ক্যান্ডিডেট হতে পারেন আচ্ছেলাল যাদব, যার ভাই উত্তরপাড়া কোতরঙের তৃণমূলের চেয়ারম্যানও বটে। না, দেখুন, বিজেপি কে প্রার্থী হবে, কাকে বিজেপি প্রার্থী করবে, নিশ্চিতভাবে এটা বিজেপির প্রশ্ন, বিজেপির ডিসিশন, নির্ণয় তারা নেবে। আমাকে মানুষরা যারাই আপনাকে বলেছে আমাকে একটু ভালোবেসে বেশি, বা আমার হয়তো ক্রেডেন্সিয়াল যেটা পাশে আছে, যেটা তার মধ্যে অডিটোরিয়ামে প্রত্যেক সপ্তাহে 2 দিন সিনেমা দেখানো। তখন রাজেশ খান্নার, দিলীপ কুমারের বাজার ছিল। এই যখন দিলীপ যাদবের জন্ম হয় তখন বাবার তার বিচারে তার দিলীপ যাদব নাম পড়লো, আর রাজেশ খান্নার সময়তে যখন হলো তখন ওই আমার ছোট ভাইয়ের নামটা রাজেশ। আচ্ছা দা, আপনি মানে বিহারে হয়তো জন্মেছেন, কিন্তু আপনার কর্মভূমি বাংলা, এবং যেহেতু আপনার বাবা হিন্দুস্তান সরকারের একজন কর্মী ছিলেন, একেবারে ছোটবেলা থেকে আপনি রয়েছেন। কিন্তু তবুও বলা হচ্ছে যে মানে টাইটেলটা আপনার যাদব, কিন্তু আপনার ব্যানার্জি, বসু, ঘোষ, চৌধুরী, এইসব টাইটেল যাদের, তাদের সাথে আপনার কোনো ফারাক নেই। আপনি কিন্তু এই বাংলারই সন্তান হয়ে গেছেন, কিন্তু তবুও একটা ট্যাগ যে এই যাদব টাইটেলটার জন্য একটা বিহারি তকমা বা আপনার গায়ে সেরে দিচ্ছে কিছু লোক, এবং সেটা হয়তো টিকিট, বিজেপির টিকিটের ক্ষেত্রেও একটা মাপকাঠি হতে পারে বা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, যদিও প্রবলভাবেই আপনার নামটা আছে। আপনি এটাকে কিভাবে বলবেন? হ্যাঁ, দেখুন, এটা তো মানুষের বিচারের নির্ভর করে। আমি আপনাকে দাদা বলতে পারি, আপনাকে আমি দাদু বলতে পারি, ডিপেন্ডস। রইল ব্যাপার কি, টাইটেলে তো কিছু হয় না। টাইটেলে যদি হতো তাহলে অরুণ লাল ওই এই পশ্চিমবাংলার ক্রিকেটের ক্যাপ্টেন হতো না। টাইটেলে হতো তাহলে সাবা করিম এখানে ক্যাপ্টেন হতো না, সৌরভ গাঙ্গুলি হতো না, এখানে প্রেম দর্জি আর ওই কি নাম আমার ছিল, বাইচুং ভুটিয়া, ওই আর একটা নাসিরি ছিল, নাসিরি। এরা কিন্তু ইস্টবেঙ্গল, মোহনবাগানকে রিপ্রেজেন্ট করতো না। টাইটেল দিয়ে কিছু হয় না। কিছু মানুষ যার
বুদ্ধি যত বিকাশ হওয়া দরকার আছে, যত তার ডেভেলপমেন্ট হওয়া দরকার আছে, না হলে এই টাইটেলগুলোকে মাঝখানে আনা হবে। এবারে কারা টাইটেল আনছে, কি আনছে, এটা আমি জানি না, কিন্তু আপনাকে আমি এখনো বলি, একদম হাত জোর করে বলি যে আমি কোনো এক্সপিরিয়েন্ট নয়, কারো এক্সপিরিয়েন্ট। আমি রাজনীতি করতাম, একটা বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল, তারা আমাকে দায়িত্ব দিয়েছিল মানুষের সেবা করার জন্য, করেছিল। কিন্তু আমার মনে হলো চলতে চলতে যে এই দলের মধ্যে যারা সাধারণ কর্মী আছে তাদের কোথাও না কোথাও মান ক্ষয় হচ্ছে, আর যারা মান ক্ষয় করছে তাদেরকে মাথার উপরে পেতে নিয়ে হাঁটতে হবে, সেটা ভাই সবার পক্ষে সম্ভব হয় না। কিছু লোকের আপনার হয়, তারা আজকে নিয়েও বইছে, কিন্তু আমার মনে হলো যে না, এটা হবে না। আমি প্রতিবাদ করি। আমার মনে হয়েছে যে দলের এই ব্যাপারে কিছু ভাবার কোনো কারণ নেই, দল এইভাবে ভাবছে না বলে আমি দল থেকে নিজের দূরত্ব বাড়ি। আমরা এখন কোনো রাজনীতি করি না, মানুষের মধ্যে আছি, মানুষের মধ্যে আছি। কানাইপুর গ্রাম পঞ্চায়েত একটু পাশে নবগ্রাম, এই জায়গাটা কিন্তু ভোল পাল্টে দেওয়ার ক্ষেত্রে আপনার একটা বড় ভূমিকা আছে। আপনি এই তল্লাটে যে ভোলটা পাল্টে গেছে তার নগর উপকার আপনি। আপনি কি মানুষের প্রতি, মানুষকে বঞ্চিত করছেন না, যে সমাজমূলক কাজ, উন্নয়নমূলক কাজ আপনি করেছেন? না, আমার করা উচিত, রাজনীতি আমার করা উচিত ছিল, আমি বলি আপনাকে, কিন্তু আপনাকে একটা প্ল্যাটফর্ম কোথাও না কোথাও পেতে হয়। আমি তো আর মানুষের সেবা করার জন্য রাজনৈতিক দল নিশ্চিতভাবে কোনো না কোনো প্ল্যাটফর্ম, পলিটিক্যাল পার্টির দরকার আছে। আমার মনে হলো যে ওই সময়টাতে যে আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে নিজেকে ম্যাচ করতে পারবো না, কারণ যে আমার নেচার আছে, যেভাবে প্রতিবাদ নেচার আছে, অন্যায় হলে তার প্রতিবাদ করবো, সব তো এটা মেনে নেয় না। তো রোজ রোজ কোনো লোকের সঙ্গে অশান্তি, কোনো সংস্থার সঙ্গে অশান্তি করব, এটা ঠিক হবে না। কেন আমরা মানে এটা উপলব্ধি করতে পেরেছিলাম যে যারা আজকে দিনে নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু নিজের মনের মতন সব কটা করে নিতে চাইছে, যেটা ন্যায়সঙ্গত নয় বলে আমার মনে হয়েছিল। সেই জন্য আমি গ্রাউন্ড জিরোতে যারা লড়াই করেন, কাজ করেন, তারা উপেক্ষিত, এবং কিন্তু তাদের যারা উপেক্ষা করেন তাদের হাইকমান্ড তাদের কাছেই ওই সংশ্লিষ্ট দলের পুরস্কৃত করছে। এই জায়গায় এটা তো আজকে নতুন কিছু না, এটা তো আদিকাল থেকে চলে আসছে, তো এটা চলবে। আপনি যখন শুরু করেন তখন জিরো থেকে হয়, আপনি চলতে চলতে যদি 100 হয়ে যান, তাহলে 1, 2, 3, 5 এটার ভ্যালু কমে যায়, এটা কমে যায়। সেই রকম হয়েছে। আমরা যখন রাজনীতি শুরু করেছিলাম তখন আমরা জিরো ছিলাম, যখন আমরা কিছু পেয়ে গেলাম, তো যাদের জন্যে আমরা এই জায়গাতে পৌঁছেছি তাদের গুরুত্ব আমাদের কাছে কমে গেল। কেন? ওই লোকটা তো কোনো না কোনো দিন বলেই দেবে এটা, যে দাদা আমি তো আপনার সঙ্গেই ছিলাম, কি দিদি আপনার সঙ্গেই তো আমি ছিলাম, আপনি আজকে এইটা আর আমি কেন এইটা না, এইটা শোনার জন্য একটা বড় হৃদয় লাগে। ধরুন আপনি আমি দুজন একসঙ্গে চলেছি, আজকে আমি খুব ভালো জায়গা আছি আর আপনি খারাপ জায়গা আছে, আপনার অধিকার আছে, কেন আমি যে জায়গাতে উঁচু জায়গাতে গেছি আপনার জন্য গেছি। এই কথাটা শোনার জন্য বড় হৃদয় লাগে, সেই হৃদয়ে অভাব আছে নেতাদের, সেই জন্য এইগুলো হচ্ছে। সে নেতাটি কে? না দেখুন, আপনারা জানেন, সবাই জানে, আমি কোনো লোককে ছোট করে আমি কখনো বড় হতে পারবো না, কিন্তু হ্যাঁ আমি যে ঘটছে এই যে উত্তরপাড়ায় মীনাক্ষী মুখোপাধ্যায় যিনি প্রচারে নেমেছেন এবং প্রায় অক্টোবর নভেম্বর থেকে এলাকায় আঁকড়ে পড়ে আছেন, তাকেই তো বিলোদবে হিট করা হয়েছে। এখানকার এমপি করেছেন, গতকালই ইনসিডেন্টটা ঘটেছে, যেটা আমাদের কাছে কানে খুব লেগেছে। দেখুন, আমি যে কথাগুলো আপনার সামনে বলছি, এটা তো অনেকটা আমার বিবেকের উপরে ডিপেন্ড করে, আমার বিবেকের উপরেই নির্ভর করে। আমি তো আপনাকে বিভিন্ন রকম ভাষা প্রয়োগ করতে পারি, কিন্তু আমার মনে হয় যে এটা করা উচিত নয়। আর যে জিনিসগুলো যেভাবে করা হচ্ছে বা বলা হচ্ছে, আগে আমাকে দেখতে হবে যে আমার স্ট্যান্ডটা কোথায়, আমি কোথাকার। আমার বাড়িটা ধরুন বিহার আছে, আমি এখানে পড়াশোনা করেছি, আর কলকাতা যাদবপুরে গিয়ে আমি কাউকে বলছি যে তুমি কেন পরিযায়ী, এটা ঠিক না। খালি যদি তুমি পরিযায়ী তাহলে তো আমিও পরিযায়ী, এটা মানুষকে বুঝতে হবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু বারবার উত্তরপাড়াতে এই মাইগ্রেটেড ক্যান্ডিডেট দেওয়া হয়েছে, সে আপনি অনুপ কুমার বলুন, কাঞ্চন মল্লিক বলুন, কিংবা প্রবীরদা নিশ্চয়ই এলাকার ছেলে, কিন্তু পলিটিক্যাল রিপোর্টার ছিলেন, কিন্তু পলিটিক্যাল নেতা ছিলেন না।
এই জায়গাটাকে আপনি কিভাবে দেখেছেন? সাধারণত- কারণ আপনিও তৃণমূল করতেন সবসময়। সাধারণত দলটা তো 1998 সালে শুরু হয়েছিল। তখন প্রথম 2001-এ আর 2006-এ অনেক ভালো ভালো লোককে দেয়া হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি উত্তরপাড়ার বিধানসভার এটা দুর্ভাগ্য, যেখানে যাদের কাঁধের উপরে ভর রেখে লোকেরা বিধায়ক হয়, এমপি হয়, তাদের মধ্যে থেকে কোনো এরকম কারণ যোগ্যতা পায় না যে তাকে আমরা প্রার্থী করি। কমপ্লিটলি এটা আনফর্চুনেট। 2001-এ প্রফেসর স্বরাজ মুখার্জি, নোট করবেন প্রফেসর, 2006-এ ডক্টর সুদীপ্ত রায়, 2011-তে ডক্টর অনুপ ঘোষাল, সিঙ্গার, উনি ডক্টর, তিনি সিঙ্গার। 2016-তে রিপোর্টার মাননীয় মুরলী ঘোষাল, 2021-এ মাননীয় কাঞ্চন মল্লিক, উনি আবার অ্যাক্টর, আর 2025-এ নাম নিচ্ছি না কিন্তু লয়ার। সব কটাতে দেখবেন কিন্তু লাস্টে আরটা আছে, সব কটাতে প্রফেসর, তারপরে ডক্টর, তারপরে সিঙ্গার, তারপরে রিপোর্টার, তারপরে অ্যাক্টর, তারপরে লয়ার। আপনি এত সুন্দর কথা বলেন কি করে? না, সুন্দর কিছু নেই, এটা আপনাকে দেখুন, আপনাকে এই সবগুলোকে মাথায় রাখতে হবে, মাথা না রাখলে তো আপনার হবে না। আর কিছু কিছু সময় যখন যোগ্য দলের কাছে, কোনো রাজনৈতিক দলের কাছে যদি কোনো লোক যোগ্য না থাকে, বুঝতে পারে লোকালি, তাহলে তো তাকে মাইগ্রেটেড লোকই আনতে হবে। ধরুন আপনার আলমারিতে অনেক কাপড় পরে আছে, যে কাপড়টা আপনি পরেছেন, শার্টটা পরেছেন, প্যান্টটা পরেছেন, এটা আপনার ভালো লাগে, আপনি ওখান থেকে বার করলেন, একটা বার করে নতুন পরে দিলেন। এই আলমারি থেকে আভূষণ, এটা অলঙ্কার, এদেরকে নিয়ে এসে উত্তরপাড়া মানুষকে বোঝানো হয় যে আপনা বা আপনাদের যে শুধু পোস্টার, ঝান্ডা, ডান্ডা এটা লাগাতে হবে, বাড়ি বাড়ি গিয়ে একটা রাজনৈতিক দলের জন্য ভোট চেয়ে আনতে হবে, যাতে এই অলঙ্কারিক মহাপুরুষরা আছে, যে ছেলে হোক কি মেয়ে হোক, তাদেরকে এখান থেকে নির্বাচিত করে কোনো না কোনো রাজনৈতিক দলের জন্য পাঠিয়ে দিতে হবে। মাঝখানে আরও একটা সিপিএমের হয়েছিলেন শ্রুতি রায় প্রহরাজ, উনিও কিন্তু প্রফেসর। এই রস সঙ্গে এখানে অনেকটা, এই উত্তরপাড়া বিধানসভার অনেকটা মেল আছে, অনেকটা ভালোবাসা আছে। আমি জানি না কি হবে এবারে। একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসেবে কি বলবেন? এবার কিন্তু এই যেটা বললেন প্রফেসর, ডাক্তার, এদের বাইরে একজন রাজনৈতিক কর্মী, স্ট্রিট ফাইটার মীনাক্ষী মুখার্জি সিপিএম এর ক্যান্ডিডেট হয়েছে, কি বলবেন? দেখুন, উনি ভালো, ওনার মধ্যে লিডার হওয়ার দক্ষতা আছে, উনি সভ্য ভাষা প্রয়োগ করেন। হয়তো কোনো কারণে কোনো সেই ইরিটেশনে যদি কোথাও ভুল বলে দিয়ে থাকেন, সেটা কিন্তু মানুষকে দেখতে হবে যে কোন পরিস্থিতিতে উনি বলে দিয়েছেন, এটাকে বিচার করতে হবে। ধরুন আমি কোনো খারাপ কথা বলে দিলাম, কোন পরিস্থিতিতে বলে দিলাম, এটাকে বিচার করা উচিত। উনি মানুষের কাছে যাচ্ছেন, মানুষের কতটুকু সাড়া পাচ্ছেন এটা আমার জানা নেই, কিন্তু হ্যাঁ, উত্তরপাড়া মানুষ আজকের দিনে এই জিনিসটা মানতেই রাজি নয় যে উত্তরপাড়ার মধ্যে কোনো রাজনৈতিক কর্মী নেই যে এখানে বিধানসভার মধ্যে যাওয়ার যোগ্যতা রাখে, বা কোনো রাজনৈতিক দলের জন্য প্রতিনিধিত্ব করার জন্য তার নমিনেশন না দেয়া যায়, এই কথাটা উত্তরপাড়া মানুষ এখন আর মানতে রাজি নয়। একজন যদি মিদনাপুর থেকে যদি এসে থাকেন, তাহলে একজন কিন্তু কালীঘাট, বাঁকুড়া থেকে এসছে, আর বাকিটা জানি না। বিজেপি যদি জনভিত্তি আছে এমন কাউকে ক্যান্ডিডেট না করতে পারে, তবে কি এবারের নির্বাচনে, যেহেতু উনি হয়তো কুলটির মেয়ে মীনাক্ষী দেবী, কিন্তু অনেকদিন থেকে এখানে পড়ে আছেন এবং মোটামুটি অক্টোবর থেকে এলাকাটা চষে ফেলেছেন, প্রার্থীপদ হওয়ার আগে তিনি অলিগলিটা চিনে ফেলেছেন, অ্যাডভান্টেজ পাবেন যদি বিজেপি কোনো জনভিত্তি আছে এমন কোনো লোকাল নেতাকে প্রার্থী করতে না পারে? দেখুন, নিশ্চিতভাবে মানুষের ডিমান্ড তো স্থানীয় মানুষের আছে। যদি কোনো কারণে তারা স্থানীয় কোনো লিডারকে প্রার্থী করে, তার অ্যাডভান্টেজ কিন্তু থাকবে। আর আজকে সারা পশ্চিমবাংলার মধ্যে আপনি একটা দেখবেন
আমি জানি না আপনারা তো বিশ্লেষণ করেন, একটা আন্ডার কারেন্ট আছে, 100% আন্ডার কারেন্ট আছে, যেটা কোনো অহংকারে যারা রাজনৈতিক বীর আছে বা বহুবার নির্বাচিত হয়েছে তাদের মনে হচ্ছে যে আমরা যা চাইবো তাই করে দেব। আপনাকে বলি, এই ডেমোক্রেটিক ব্যবস্থার মধ্যে, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সবচেয়ে বড় যে মালিকটা হয় সেটা জনগণ হয়। জনগণ কি করবে, আপনার হুম্বি তুম্বি চুম্বি এইটা কিন্তু কোনোভাবেই কিন্তু মানে না। আর আপনি জানেন যে জবাব রোজ আপনার সঙ্গে দেবে না, যেদিন দেবে সেদিন আপনি ওই জবাবটাকে বহন করতে পারবেন। আচ্ছা, আমি অনেকবার দেখেছি অর্জুন সিং এবং দিলীপ ঘোষ আপনার সাথে যোগাযোগ করে, আপনিও গেছেন ওদের অফিসে, এই নেপথ্য রহস্যটা কি? দেখুন, আমরা একটা রাজনৈতিক দলের সঙ্গে, একটা কেন দুটো রাজনৈতিক দলের সঙ্গে আমরা যুক্ত ছিলাম। আমরা একই দল করেছি। অর্জুন সিং এর সঙ্গে আমাদের ব্যক্তিগত আমার অত্যন্ত ভালো রিলেশন। আমার ছোট ভাইয়ের মতন, আমাকে দাদার মতন শ্রদ্ধা করে। আর ন্যাচারালি উনি ভাগ্যতে ছিল, উনি 4 বারের বিধায়ক, একবারে এমপি, এবারে আবার প্রতিদ্বন্দ্বিতা করতেন একটা রাজনৈতিক দলের জন্য। তো ওনাকে মানুষ ভালোবাসে, ওনাকে দিয়েছে, আর উনি আমাকে ভালোবাসেন, তো আমাদের সম্বন্ধ আছে। রইল ব্যাপার দিলীপ ঘোষের, আমরা একটা সামাজিক অনুষ্ঠান যেটাকে আমরা বলি পুজো পাঠ ভগবানের চর্চার মধ্যে ছিলাম আমরা। ফর্চুনেটলি যারা আয়োজক ছিল তারা ওনাকেও নিমন্ত্রণ করেছিল, আমাকেও করেছিল, আমি গেছিলাম। এটার মানে আপনি যাতায়াত লাগান, কিন্তু বাস্তবে ভগবানের পুজোর মধ্যে যাওয়াটা একটা হিন্দু ঘরের ছেলে, সনাতনী হিন্দুর ঘরের ছেলে, কোথাও কিন্তু কোনো বাধা দেয় না। আশা করি লোকদেরকে এইটার মিনিং বার করাটা খুব একটা ঠিক হচ্ছে। এটা এই জায়গা থেকেই আমি একটা আসছি যে এবারে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনটা কাস্ট ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, হিন্দু বনাম মুসলিমের একটা বাই। দেখুন, ন্যারেটিভ পলিটিক্সের ন্যারেটিভ অনেকটা তৈরি করা হয়, পলিটিক্সে জেতার জন্য ন্যারেটিভ অনেকটা তৈরি করা হয়। সে ন্যারেটিভে কোথায় কোন লোক সাকসেস হয়ে যাবে এটা কেউ জানে না। আমরা বিগত, আমি যেরকম ইলেকশন যেটাকে আমরা বলি, আমি 80 সাল থেকে কিন্তু ইলেকশনের বুথে বসা, প্রচার করা, লেখা সব কটা কিন্তু 80 সাল থেকে করেছি, আজকে 2006, মানে 80 সালের লোকসভা নির্বাচন। আমাদের ওখানে 80 সাল থেকে ইন্দিরা গান্ধী ফিরে এসেছিলেন। আমি ওই সময় থেকে আমরা এই বুথে বসা, পোস্টার লাগানো, ঝান্ডা লাগানো, বিভিন্ন রাজনৈতিক, ধরুন কংগ্রেস অফিসিয়াল, জাতীয় কংগ্রেস, হ্যাঁ জাতীয় কংগ্রেস, পরবর্তীকালে আমরা তৃণমূল কংগ্রেসের কথা বলছি। তো এটা আমরা করে দিয়ে এসেছি। এটা চলতে থাকে রাজনীতির মধ্যে, খুব একটা চিন্তার এটা বিষয় নয়। আপনাকে মানুষ কতটুকু ভালোবাসলো এটা বড় বিষয়। মানুষ তো অনেক লোক রাজনীতি করছে, কিন্তু গ্রহণযোগ্যতাটা কার, এটা নিশ্চিতভাবে সবসময় একটা জায়গায় থাকে। আচ্ছা, তা আপনার লুক পাকা ফ্রেঞ্চ কাট দাড়ি ছিল, কিন্তু সেই দাড়িটা ক্রমশ আস্তে আস্তে মাপছে, এই রহস্য কিছু নেই। আমার মনে হয়েছিল যে এই পশ্চিমবাংলার মধ্যে অনেক ঋষিমুনি হয়েছে যারা প্রতিজ্ঞা করেছিলেন যে আমি এই কাজটা করব, তারা প্রতিজ্ঞা করার জন্য এই দাড়িটা ছেড়ে দিয়েছে। আমারও এরকম একটা প্রতিজ্ঞা আছে, সেটার জন্য দাড়িটা ছেড়ে দিয়েছি। আর এখন তো এটাই আমার টিআরপি হয়ে গেছে। এই প্রতিজ্ঞাটা কি না, এইটা তো দেখুন, তারা যে নোবেল পুরস্কার পেয়েছিল সেটাও এটা বলেনি যে কিসের জন্য দাড়িটা রেখেছি। যিনি বিশ্বকে শিক্ষা দিলেন উনিও বললেন যে আমি দাড়িটা কেন রেখেছিলেন। যিনি এই দেশকে আজাদির মধ্যে নিজের সবচেয়ে বেশি দানগুলো করলেন সেটাও বলেননি। এইটা বলা যাবে না, এটা একটু সেক্রেট। আমরা তো শুনছি যে এলাকার 4 বারে এমপি হতে পারেন, কিন্তু একটা উন্নাসিক ভাব তার মধ্যে আছে, বেফাস কথা বলাটা তার একটা অভ্যেস। তার পতন হলেই আপনি দাঁড়িয়ে আবার ফ্রেঞ্চ কাটে ফিরে যাবেন, এটা কোনো ব্যাপার আছে? এটা লোকেদের কাহিনী থাকতে পারে, এটার সঙ্গে কোনো মানে অন্য, আমি দেখুন, আপনি আপনার জীবনে, আমি ধরুন কোনো জিনিস চাইছি, পাচ্ছি না, আমি ঠিক করলাম যে এটা যতক্ষণ আমি করবো না যতক্ষণ ওইটা পাচ্ছি না, ওইটা কি সেটা শুধু আমি জানি, আর কেউ জানে না। কি মনে হচ্ছে 4ঠা মে সেটা পূরণ হবে?
আমি এটা জানি না। এখন দেখুন কিভাবে রাজনীতিতে দেখুন, ইউ ক্যানট ডিক্টেট দ্য ভোটার্স, ইউ ক্যান অ্যাপিল টু দ্য ভোটার্স অ্যান্ড ভোটার্স আর দ্য ফাইনাল জাজ। তারা আপনাকে ভোট দিলে আপনি হিন্দুস্তান, না দিলে দেখুন, আমরা অনেকক্ষণ কথা বললাম আচ্ছেদার কাছে। একজন রাজনীতিবিদ কতটা ডাউন টু আর্থ হতে পারে, ভোটারদের কাছে তার অ্যাপিলটা কি হতে পারে, সেটা কিন্তু এই ইন্টারভিউয়ের ছত্রে ছত্রে বোঝা গেল আচ্ছেদার সাথে কথা বলে। কিন্তু আচ্ছেদাও একটা বড় চমক হতে পারে আগামী কয়েকদিনের মধ্যে। নিতিন নবীন আসছেন প্রেসিডেন্ট, যেটা আনডিসাইডেড আছে বিজেপির তরফে। তার মধ্যে উত্তরপাড়া একটা, আমি আবার বলছি, ভাঙড়ে যেরকম নজর থাকবে শওকত মোল্লা, নৌসাদ সিদ্দিকীর লড়াই, শুভেন্দু বনাম দিদির লড়াইয়ে ভবানীপুর কিংবা নন্দীগ্রামে ওই দলছুট পবিত্র করের সাথে শুভেন্দুবাবুর লড়াই, ঠিক তেমনি কিন্তু এখানেও থাকবে নজরটা। উত্তরপাড়া দক্ষিণবঙ্গের অন্যতম হাই প্রোফাইল সিট, এবং এখানে যদি জনভিত্তি আছে এমন একটা ক্যান্ডিডেট বিজেপি দিতে পারে, একেবারে জমে ক্ষীর হয়ে যাবে উত্তরপাড়ার লড়াই। আমি জানি না বিজেপির বাজি কে হবেন শেষ পর্যন্ত, কিন্তু আমি অন্তত অবাক হব না যদি এই আমার পাশে বসা মানুষটি কয়েকদিনের মধ্যে বিজেপির ক্যান্ডিডেট হিসেবে রাজ্য বিজেপি ডিক্লেয়ার করেন। এখানে বোঝাই যাচ্ছে যে বঙ্গ বিজেপি তো মতপার্থক্য আছে। একটা কথা পরিষ্কার, অর্জুন সিং, দিলীপ ঘোষরা যা চাইছেন, শ্রমিক ভট্টাচার্য বা সুকান্ত মজুমদাররা সেটা চাইছেন না। এই ডিভিশন থেকে উত্তরপাড়া আনডিসাইডেড আছে বিজেপির দৃষ্টিকোণ থেকে, কিন্তু জনভিত্তি আছে। এরকম একটা ক্যান্ডিডেট যদি দিতে পারেন, বুলা চৌধুরী না করে দিয়েছেন ইতিমধ্যে, তারা হিন্দু হিসেবে ব্যানার্জি বনাম মুখার্জির লড়াইয়ে তারা চৌধুরীর কাছে গিয়েছিল, তিনিও এখানকার জলকন্যা, সাত সমুদ্র প্রেরণা বুলা চৌধুরী না করে দিয়েছেন। সেখানে কিন্তু বিকল্প বিজেপির হাতে খুব কম আছে, নয়তো এখানে ডাইরেক্ট আমরা সিপিএম এর সাথে তৃণমূলের ফাইট দেখব। এটাই ছিল উত্তরপাড়া নিয়ে সর্বশেষ আপডেট।